নমস্কার সবাইকে, চলে এসেছি গীতা এলএলবির নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন গিনি তাদের বাড়ির সকলের সামনে বলে যে গীতা না হয় এ বাড়িতে আসবে না, কিন্তু মেহেক তো আসবেই। আর মেহেক আসলে তারপর শুরু হবে আমার আসল খেলাটা। অগ্নিজিৎ মুখার্জি আর তোমরা বাড়ির প্রত্যেকজন মিলে মেহেকের জীবনটা যতটুকু নষ্ট করে দিয়েছো, আর যতটুকু বাকি রয়েছে বাকিটা না হয় আমি নষ্ট করে দেব। এই কথাটা শুনে রাকা খুব অবাক হয়ে যায় এবং রাকা বলে, তুমি এটা কি বলছো? এরপর গিনি বলে, হ্যাঁ, আমি ঠিকই বলছি। আর তারপর শুরু হবে আমার আসল খেলাটা। তোমরা সবাই আমার খেলাটা শুধু দেখবে। আমি তোমাদের সবার বিরুদ্ধে মামলা করব। আমি কি করি জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। এটা বলে গিনি সেখান থেকে চলে যায়। এরপর রাকা বলে, আচ্ছা সাত্বিক, তোর বউকে তুই সামলা। এরপর মেজো কাকাই বলে, ওসব আর বলো না। একই জায়গায় থাকে, একই ছাদের নিচে থেকেও ওরা যেন 1 মাইল দূরে থাকে। যেন কত দূর ওরা থাকে, তাও নিজেদের সম্পর্কটাকে ঠিক করে রাখতে পারে না। এসব বলতে তো আমার রুচিতে বাধে। এরপর সাত্বিক বলে, রুচিতে বাধে তোমার? এরপর কাকাই বলে, হ্যাঁ, রুচিতে বাধে। এরপর বলে যে, জিজ্ঞাসা করে, আচ্ছা বাবা কোথায়? তখন মেজো কাকাই বলে, কি জানি, কিন্তু এইটুকু জানি যে কৃপানের অফিসে গেছে, কিসের নাকি একটা ইন্টারভিউ আছে। তবে আমি যতটুকু বুঝতে পারছি নিশ্চয়ই কোনো একটা ফাঁদ রয়েছে। পরবর্তী মুহূর্তে দেখা যায় যে গীতা কোনো একটা অফিসে যায় ইন্টারভিউ দেওয়ার জন্য। এরপর সেখানে রিসেপশনিস্টকে জিজ্ঞাসা করে, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল সৈকত দত্তর সঙ্গে। এরপর সেই রিসেপশনিস্ট বলেন, আচ্ছা আপনি কি অ্যাডভোকেট গীতা এলএলবি? এরপর গীতা বলে যে হ্যাঁ। তারপর ফোন করে জানায় যে আচ্ছা আপনাকে একটু অপেক্ষা করতে বলেছে। এরপর পেছন ফিরে গীতা কাউকে ফোনে কথা বলতে শোনে এবং ওনার নাম এটা মেনশন করে যে উনি হচ্ছেন সৈকত দত্ত। এরপর গীতা ওনার সঙ্গে কথা বলে এবং ওর সিভিও দেখায় এবং সেই ভদ্রলোক বলেন যে আপনার তো সিভি ঠিক আছে, কিন্তু আপনার তো কোনো এক্সপিরিয়েন্স নেই। এরপর গীতা বলে, আমি কিন্তু লটা জানি, আপনি আমাকে বলুন কি করতে হবে। এরপর তিনি বলেন যে আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের বসের সঙ্গে দেখা করুন। এরপর গীতা সেই ক্যাবিনে ঢোকার আগেই অনেক কিছু কথা ভাবছিল। তাকে যারা অপমান করেছে, গিনির কথাই, সমস্ত কিছুই তার কথাই তার মনে পড়ছিল। আর শেষমেশ সে সাহস করে দরজাটা খোলে এবং দরজাটা খুলে ক্যাবিনে ঢুকে পড়ে। আর তখনই সেখানে দেখা যায় যে সেখানের বস হচ্ছে অন্য কেউ নয়, সে হচ্ছে কৃপান। এরপর কৃপান গীতাকে দেখে বলে যে, অ্যাডভোকেট গীতা এলএলবি, তুমি এসো এসো। এরপর গীতা বলে যে, তুই কেন ছায়ার মতো আমার পিছু নিচ্ছিস? কেন তুই আমাকে একা ছাড়ছিস না? এরপর কৃপান বলে, কেন কেন? তুমি আবার আমাকে কোর্টে টেনে নিয়ে গেছো, আর তোমার জন্যই আমি মেহেকে বিয়েটা করতে পারিনি। ওর সঙ্গে আমার বিয়েটা ভেঙে গেছে, ওকে আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা এক কাজ করি, এসব বাদ দিয়ে চলো আমি আর তুমি মিলে ডিস্কো যাব, লং ড্রাইভে যাব, পার্টি করব, ড্রিঙ্কস করব, এই সমস্ত কিছু করব, খুব মজা হবে, বলো? এরপর গীতা বলে যে, মুখ সামলে কথা বল। আর কৃপান এদিকে গীতার দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছিল আর গীতা ভয় পেয়ে যায়। এরপর গীতা দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু কৃপান বলে যে কেউ খুলবে না, এটা আমারই অফিস, আর যার সাথে তুমি কথা বলেছ সে হচ্ছে এই অফিসের ম্যানেজার, আমাদেরই একজন স্টাফ। এরপর কৃপান বলে যে তুমি এখান থেকে পালাতে পারবে না, আর বস্তিতে তোমার বাবাকেও আমার লোকেরা ঘিরে রেখেছে। এরপর গীতার যখন পদ্মর সঙ্গে ফোনে কথা হয় তখন পদ্ম ভয় পেয়ে যায়। পদ্ম ভয়ে বলতে লাগে যে, উকিল দিদিমণি, কাকাবাবুকে তো সবাই এখানে গুন্ডারা চেপে রেখেছে, ওদের উপর বন্দুক তাক করে রেখেছে, কি করব এখন, আর তুমি কোথায় আছো? এরপর গীতা ফোনটা রেখে দেয়। এরপর কৃপানকে বলে যে তুই কি চাস? এরপর কৃপান বলে, এই তো আমি কি চাই। তখন তার মুখে একটা দুষ্টু হাসি ফোটে এবং কৃপান গীতাকে কয়েকগুলো টাকা দেয়। টাকা দিয়ে বলে যে, এই নাও, এই ড্রেসটা তুমি পরে নাও, আমরা লং ড্রাইভে যাব, পার্টি করব, খুব মজা হবে, চলো। এইদিকে দেখা যায় যে কৃপানের বন্ধুরাও পদ্মকে বলে যে, নেই, তুই এই ড্রেসটা পরে নে, আমরা আজকে পার্টি করব, আজকে পার্টি হবে, তোকে এই ড্রেসটা পরলে খুব হেব্বি লাগবে। এরপর এইদিকে পদ্ম কাকাবাবুকে বলে, এখন কি হবে কাকাবাবু? ওইদিকে উকিল দিদিমণি তো বিপদে পড়ে আছে, কি করব? ওকে তো বাঁচাতে হবে। এরপর পদ্ম উকিল দিদিমণিকে ফোন করে, গীতাকে ফোন করে বলে। এরপর গীতা বলে, পদ্ম আমি সেজে গেছি, আমি রেডি হয়ে গেছি পদ্ম, আমি এখন পার্কে যাব, পার্টিতে যাব, ডিস্কে যাব, ড্রিঙ্কস করব, এই সব করব। আর গীতা চিচিয়ে চেঁচিয়ে এই কথাগুলো বলতে লাগে এবং পদ্ম এদিকে ভয় পেয়ে যায়। পদ্ম বলে যে, তুমি ভয় পেও না, তুমি তো হারার মতো মানুষ নও, তুমি কিছু একটা করো উকিল দিদিমণি, তুমি পারবে, আর তুমি হেরে যেও না। এরপর গীতা বলে যে, আমি হারবো না পদ্ম, আমি হারবো না, আমি কিছু একটা করব, এই সব কিছু আমি আমার বাবার জন্য করছি।
গীতার আর বোঝার বাকি নেই। গীতা বুঝে যায় যে এই সমস্ত কিছু একটা ফাঁদ। কৃপানকে বললে যে তার মানে এই সব কিছু তোরা ফাঁদ পেতেছিস। কৃপান বলে যে হ্যাঁ, তোকে ফাঁসানোর জন্য আর তোকে মুঠোয় করার জন্য এই কাজটা করেছি, আর তুই আমার কাছে এসে পড়লি। এরপর কৃপান গীতাকে এই পোশাকে দেখে বলে যে বাহ, হোয়াট এ বিউটি। আচ্ছা গীতা, তুই কোর্টে গিয়ে কি ইয়োর অনার চেঁচিয়ে বেড়াস? বাইরে তো কৃপান আছে নাকি? চল। এরপর গীতার হাতটা ধরলে গীতা শক্ত হয়ে দাঁড়িয়ে যায়। এরপর কৃপানের দিকে চিৎকার করে ওঠে। এরপর কৃপান বলে ভুলে যাস না, বস্তিতে আমার লোকজনরা রয়েছে। গীতাও ভয় পেয়ে যায়। গীতা আমতা আমতা করে ভয়ে কাঁপতে কাঁপতে বলে এটা কিন্তু কোর্টের বাইরে, আর কোর্টের বাইরে কিন্তু আমার হাত চলে। কৃপান বলে কি করবি তুই? হ্যাঁ, তুই কিচ্ছু করতে পারবি না। হাতটা ধরলেও গীতা কিচ্ছু বলতে পারেনি কৃপানকে। এরপর এদিকে দেখা যায় বস্তিতে স্বস্তিক চলে আসে এবং সে গুন্ডারা দেখেছে ওকে কিছু একটা করতে হবে, নইলে তো ও সবটা জেনে যাবে, ওকে তো মারতেই হবে। এরপর তারা বলে যে না, এখন একটু চুপ থাক, নজর রাখ। এরপর পদ্ম যখন দরজাটা খুলতে যায় তখন ভাবে সেই গুন্ডারাই এসেছে হয়তো, আর তাই সে দাঁড়িয়ে ওর দিকে ধেয়ে যায়। এরপর দরজাটা খুলতেই দেখা যায় যে সামনে রয়েছে স্বস্তিক। পদ্মকে অনেক কিছু জিজ্ঞাসা করলে পদ্ম শুধু কাঁদতেই লাগে, আর বলতে গেলে দেখা যায় পেছন থেকে সেই গুন্ডারা স্বস্তিকের দিকে বন্দুক তাক করে আছে। আর এখানেই পর্বটি শেষ হয়। এরপর আগামী পর্বে দেখা যায় যে স্বস্তিক সব বস্তির লোকেদের নিয়ে সেই গুন্ডাদের মারতে লাগে। আর তখনই পদ্ম গীতাকে ফোন করে জানায় যে স্বস্তিক দাদাবাবু এসে সব গুন্ডাদেরকে মেরে পাঠিয়ে দিয়েছে, তুমি এসে পড়ো, কিছু একটা করো। আর স্বস্তিকও তাদের উপর গরম জল ঢেলে দেয়।